বাসর রাতে রুমে বসে কেঁদে ভাসাচ্ছে তে। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে মাথা তুলে তাকায় সে। একজন আগন্তুক এসেছে। তাকে দেখে তের বুঝতে বাকি রইল না, এই লোকই তার স্বামী জিওন জাংকুক। লোকটি অসম্ভব সুন্দর, বাদামি রঙা চোখ, সুঠম দেহ, হাঁটার স্টাইল দেখে তে কান্না ফুলে মুগ্ধভাবে তাকিয়ে রইল। মূলত সে তার বরকে বিয়ের বিয়েতে বা আগে ছবি দেখেনি। এত সুদর্শন পুরুষ তাকে বিয়ে করেছে, কিন্তু কেন? সে তো দুধে আলতা ফর্সা নয়, আবার আহামরি গুণবতীও নয়। তাহলে এই লোককেই দেখে তাকে বিয়ে করলো। পরক্ষণেই ভাবলো, লোকটা কি আদৌ তাকে দেখেছে? সে তো কেবল মাত্রই দেখলো। জাংকুক এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? ওপাশ থেকে উত্তর এলো না। জাংকুক ভীষণ বিরক্তি বোধ করলো। তাও নিজেকে সামনে পুনরায় একই প্রশ্ন করে, কিন্তু এবারও উত্তর মিলল না। এবার সে চটে গিয়ে এক ধমক, এই মেয়ে, তোমার নাম জিজ্ঞাসা করছি না, বাবা তুমি? তে এহেন ধমকে কেঁপে উঠল। তবে ভিতরে ভিতরে রাগে ফেটে পড়েছে সে। যার সাথে বিয়ে হয়েছে তার নামটাও সে জানে না, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? এসব মনে মনে বলল। বাহিরে সে নীরব রইল। জাংকুক দাঁতে দাঁত চেপে বলল, কথা বলছো না কেন? আসলে বাবা তুমি? না। আর চুপ থাকতে পারল না তে। সে দিতে উঠল, এই যে মিস্টার, সামান্য নামই জানেন না, আবার বিয়ে করলেন কেন? মানলাম আপনি হয়তো বিয়েতে রাজি না, তাই নাম জানার আগ্রহ জাগেনি, কিন্তু কাজে তো নাম ছাড়া বিয়ে পড়েনি, তাই না? তখন কি আপনি বড় হয়ে গিয়েছিলেন? আবার আমাকে বোবা বলে কত বড় সাহস! বয়সে বড় বা স্বামী না হলে এখনই মুখ ভেঙে দিতাম, ফালতু লোক। জাংকুক হতবুদ্ধি নেয় তাকিয়ে রইল। তার মা এ কার সাথে বিয়ে দিয়েছে? এ নাকি ভদ্র লক্ষ্মী মেয়ে, কিন্তু সে তো দেখছে আস্ত একটা অসভ্য। রাগে তার ললাটে রগ ফুটে উঠেছে। ভস্ম করা দৃষ্টিতে তাকিয়ে আছে সে এর দিকে। এই মেয়ে আর এক মিনিট তার সামনে থাকলে থাপ্পড় খাবে নিশ্চিত। মেয়েটা যে অসভ্য এখান থেকে নড়বে বলে মনে হয় না। তাই সে নিজে ধূপধাপ পা ফেলে বারান্দায় চলে গেল। তে তার কাণ্ড দেখে ভেংসি কেটে বিছানায় আরাম করে শুয়ে পড়ে। কত বড় বেয়াদব লোক! একটা ঠাটিয়ে দিতে পারলে একটু শান্তি লাগতো, কিন্তু তাতে পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন উঠবে, শুধু সেই কারণে সে মারেনি। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল সে। জাংকুক বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। রাগটা এখন কিছুটা হলো নিয়ন্ত্রণে এসেছে। সে আরও কিছুক্ষণ সিগারেট ফুঁকে রুমে চলে এলো। এসে দেখে তে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। সে এগিয়ে গিয়ে তে শিউরে বসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। মেয়েটা উজ্জ্বল শ্যামলা, ঠোঁটের সামান্য উপরে একটা তিল, বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে, যার ল্যাম্পের নিভু নিভু আলোয় বড্ড মায়াবী লাগছে। জাংকুকের রাগ চলে গেল। মুগ্ধ নয়নে তাকিয়ে রইল সে। জীবনে প্রথম কোনো নারীকে এত কাছাকাছি থেকে দেখছে সে। কেমন অন্যরকম অনুভূতি হচ্ছে তার। সে ঝুঁকে তেয়ের ললাটে অধর ছুঁয়ে দিল, তারপর নিজেও তার পাশে উপর হয়ে শুয়ে পড়ল। এক হাত তেয়ের পেটের উপর রেখে তাকিয়ে রইল তার দিকে। মেয়েটার প্রতি তার ভীষণ টান অনুভূতি হচ্ছে এই মুহূর্তে, অথচ সে মেয়েটির নামও জানে না। এটাই বুঝি স্বামী স্ত্রীর সম্পর্কের টান। সকালবেলা তেয়ের চেঁচামেচিতে ঘুম ভাঙল জাংকুকের। চোখ না খুলে বিরক্তি ভরা কণ্ঠে বলল, কি সমস্যা তোমার? ঘুমাতে দাও। দূর বালের ঘুমিয়া, আমাকে সাপের মতো জড়িয়ে ধরছেন কেন? উঠুন। জাংকুক উঠে আর মোড়া ভেঙে বলল, একটু ঘুমাতেও দিবে না? তো আপনাকে কে নিষেধ করেছে? আচ্ছা আসো ঘুমাই। সে তেকে চেপে ধরে শুয়ে দিল। তে ন্যাকা কান্না করে বলল, আমি বিয়েতে রাজি ছিলাম না, আর আমি এই বিয়ে মানি না, তাই আমাকে এখন শুবেন না। জাংকুক গম্ভীর কণ্ঠে বলল, তাহলে কাল রাতে এত বড় বড় কথা বলছিলে কেন? আমার মুখ, আমি যা ইচ্ছে বলবো, আর আপনি আমার সাথে এমনভাবে কথা বলবেন না। তো আবার কিভাবে কথা বলবো? সম্মান দিয়ে কথা বলবেন, এমনভাবে যেন আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না। জাংকুকের মাথায় আগুন ধরে গেল। এমনিতেই মেয়েটা রাত থেকে তাকে জ্বালিয়ে মারছে, এখন আবার নতুন নাটক শুরু করেছে। সে এগিয়ে তের গাল চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, এই বান্দি, তুই আমাকে চিনিস? দুটো ভালোভাবে কথা বলছি দেখে মাথা উঠে নাচবি? আমার সামনে আর একটা ফালতু কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ফুরিস না, তুই আমার পরিচয় এই বাড়িতে আসিস। তের চোখে পানি টলমল করছে, ব্যথায় চোখ মুখ কুচকে নিয়েছে মেয়েটা। সে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে জাংকুকের হাত ছাড়াতে, কিন্তু জাংকুকের বলিষ্ঠ হাতের সাথে তার মতো চূর্ণপটি মেয়ে পেরে উঠছে না। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। জাংকুক এতে বিরক্ত হয়ে তাকে ঝাড়া মেরে ছেড়ে দিল, যার মাধ্যমে মেয়েটা বেডের হেডবোর্ডের সাথে বাড়ি খেলো। এই পর্যায়ে সে ফুপিয়ে কেঁদে উঠল। জাংকুকের সেদিকে খেয়াল নেই। সে রাগে গজগজ করতে করতে বলল, এই বান্দি, এই তো সমস্যা কি? ন্যাকা কান্না কাঁদছিস কেন? ফার্দার আমার সামনে কাঁদবি না, কান্না থামা। আই সেড স্টপ ক্রাইং রাইট নাও। সে রুম থেকে বেরিয়ে গেল। তে কোনো মতে উঠে ফ্রেশ হয়ে এসে বালিশ টেনে শুয়ে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। তার জীবন এমন কেন? জন্মের কিছুদিন পর
মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গেল, তারপর চাচা চাচির কাছে বড় হলো, নানা অত্যাচার সহ্য করে এই তো কিছুদিন আগে সে এইচএসসি পরীক্ষা দিল। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কি দরকার ছিল? সে চাচার পা ধরে কেঁদে কেটে বলেছিল, আমি পড়তে চাই চাচ্চু, আমি দরকার পড়লে এখান থেকে চলে যাব, টিউশনি করে নিজের খরচ চালাবো, প্লিজ আমাকে বিয়ে দিও না। কিন্তু কে শুনে কার কথা? চাচির ভয়ে চাচু টু শব্দ করতে পারেনি, শুধু বিয়ের দিন মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছিল, তোর খুব ভালো ঘরে বিয়ে হচ্ছে রে মা, তোর শ্বশুর শাশুড়ি অনেক ভালো, তাদের একবার বলে দেখিস তো তোকে পড়াশোনা করতে দিবে। তে তখন কিছু বলেনি, শুধু নীরবে চোখে জল ফেলেছিল। সে সবার কাছেই বোঝা, হয়তো এই পরিবারের কাছেও তাই হবে, স্বামীর কাছে তো বোঝা হয়েই গেছে। সে সিলিংয়ে তাকিয়ে এসব ভাবছিল, আর চোখের কানিশ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। অচানক দরজা খোলার শব্দে সে ধর পড়ে উঠল। সে ভেবেছিল হয়তো জাঙ্কুক এসেছে, কিন্তু অচেনা মুখ দেখে দ্রুত চোখের পানি মুছে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল। জেমিন মুচকি এসে এগিয়ে এলো, তের হাতের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলল, হাই ভাবি, আমি জেমিন, তোমার হাজব্যান্ডের ছোট বোন। ও, আমি তে, কিমতেও। সেও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। জেমিন হেসে বলল, হ্যাঁ জানি জানি, মিসেস জিয়ন। তে আনমনা হলো, তার মনে অন্যরকম ভালো লাগার স্রোত বয়ে গেল। সে এখন মিসেস জিয়ন, সে কারো বউ। ঠোঁটে ফুটে উঠল লাজুক হাসি। জেমিন তুড়ি বাজিয়ে বলল, কোথায় হারিয়ে গেলে ভাবি? দেখেছো কতখানি কেটে গেছে, অসময় পড়লে কিভাবে, একটু দেখে শুনে চলবে না? তে হতভম্ব হয়ে জেমিনের দিকে তাকিয়ে রইল। জেমিন ব্যান্ডেজ লাগাতে লাগাতে বলল, নিহাত তোমার ভাগ্য ভালো, তাই ভাইয়ের মতো একটা হাজব্যান্ড পেয়েছো, কত কেয়ারিং। নিজের ভার্সিটি যেতে হবে দেখে আমাকে পাঠালো তোমার ক্ষতে ব্যান্ডেজ করে দিতে, নয়তো নিজেই করে দিত। তে কিছু বলো না, শুধু মাথা নাড়ালো। নিজে আঘাত করে ওয়াশরুমে পড়ে যাওয়ার নাম দিচ্ছে, কত খারাপ লোক। যেমন একটু বাঁচাল কিনা সে আবার বলতে শুরু করলো, ভাই একটু বদমেজাজি বুঝেছো, কিন্তু অনেক ভালো, তুমি সামনে নিও ওকে। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ভাবি? এইচএসসি দিয়েছি এবার। ও, আমি অনার্স ফার্স্ট ইয়ারে। তুমি তো অনেক ছোট, তাহলে তোমার পিচ্ছি ভাবে ডাকি আমি? আমাকে নাম ধরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। না থাক, পিচ্ছি ভাবে সুন্দর লাগে। তে অনেক মিশুক, সে ভেবেছিল জেমিন হয়তোবা তার ভাইয়ের মতো, তাই কথা বলছিল না। কিন্তু এখন তার ভুল ধারণা ভেঙে গেছে। তারা দুজন আড্ডায় এতটাই ব্যস্ত হয়ে পড়লো যে দেখতেই পেল না জাঙ্কুক এসে দরজায় দাঁড়িয়েছে। মূলত সে মানি ব্যাগ নিতে ভুলে গিয়েছিল, সেটা নেওয়ার জন্যই ফিরে এসেছে। দরজার সামনে এসে সে থমকে দাঁড়ালো। চারদিকে তের হাসির ঝংকার তুলছে। মেয়েটাকে হাসলে এত সুন্দর লাগে, গালে টোল পড়েছে হাসির তোলে। তার হার্টবিট বোধহয় কয়েকটা মিস হলো। তের চোখ দরজায় যেতেই তার হাসি ধাপ করে বন্ধ হয়ে গেল। চোখে মুখে ভয়ের দেখা মিলল। জাঙ্কুক এগিয়ে এসে ঠান্ডা গলায় বলল, জেমিন রুমে যা। জেমিন বুঝলো এখানে আর একটু সময় তার থাকলে কেলাফতে হয়ে যাবে, তাই সে দ্রুত কেটে পড়ল। জাঙ্কুক এগিয়ে এসে তের মুখোমুখি দাঁড়ালো। তে চোখ তুলে তাকানোর সাহস পেল না। জাঙ্কুক তের থুতনি ধরে মুখটা উঁচু করলো। গাল দুটো এখনো লাল হয়ে আছে। সে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর বরফ নিয়ে ফিরে এলো। সে সোফায় বসে তেকে বসতে ইশারা করলো। তে সোফার এক পাশে গুটিসুটি মেরে বসলো। জাঙ্কুক বিরক্তি বোধ করলো বোধহয়, তাই সে হ্যাঁচকা টানে তেকে তার কোলের উপর বসিয়ে দিল। তে হতভম্বতার চরম পর্যায়ে পৌঁছে তার গলা জড়িয়ে ধরে। জাঙ্কুক তের গালে বরফ লাগিয়ে দিতে দিতে বলল, সরি মন পাই। তে থরথর করে কাঁপছে। জীবনে প্রথম কোনো পুরুষের এত কাছে সে। অস্বস্তি হচ্ছে ভীষণ। এত কিছুর মধ্যে সে কথাটুকু খেয়াল করলো না। জাঙ্কুক তার কানের লতিতে হালকা চুমু খেলো। তে জাঙ্কুকের শার্ট খামচে ধরলো। জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে গেয়ে উঠল, তোর হাসিতে এই মনটা আমার হারায়, তোর ছোঁয়াতে এই ক্ষণটা দুহাত বাড়ায়, তোর হাসিতে এই মনটা আমার হারায়, তোর ছোঁয়াতে এই ক্ষণটা দুহাত বাড়ায়। তের তলপেটে যেন প্রজাপতি উঠছে। সে কাঁপছে রীতিমতো। তার অস্বস্তি হচ্ছে দেখে জাঙ্কুক তাকে ছেড়ে দিল। পাশে বসিয়ে বরফ লাগিয়ে দিতে দিতে পুনরায় নরম কণ্ঠে বলল, আই এম রিয়েলি সরি মন পাই, আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, তুমি প্লিজ আমাকে রাগিয়ে দিও না, এটা তোমার কাছে আমার অনুরোধ। তে বুঝদারের মতো মাথা নাড়ালো। যতই হোক তার হাজব্যান্ড, আর হাজব্যান্ডদের স্ত্রীকে স্পর্শ করার অধিকার আছে, এটা অস্বাভাবিক কিছু নয়। এটাই মূলত তের চাচি তেকে বলে দিয়েছিল, কিন্তু তখন রাগের তোরে তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। জাঙ্কুক একে টুনি বলে উঠল, এবার তো তোমার নামটা বলো। কিন্তু ঘাড় তেড়াতে সে তেরা কণ্ঠে বলল, পারলে নিজে নিজে খুঁজে বের করে দিন। জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমার মতো চুনুপুটির নাম খুঁজে বের করা এই জীবন জাঙ্কুকের বা হাতের খেল। তো এবার ভেঙচি কেটে বলো, তো খুঁজুন, আমাকে বারবার জিজ্ঞাসা করছেন কেন? জাঙ্কুকের কিছু একটা মনে পড়তেই বলে উঠল, আচ্ছা তুমি বিয়েতে রাজি ছিলে না কেন? বিয়ে ছিল?
না, আমি পড়াশোনা করতে চাই, তাই রাজি ছিলাম না। ও আচ্ছা, প্রবলেম নেই, আমার পড়াশোনা করাতে কোনো আপত্তি নেই, তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারো। তে অবাক হয়ে বলল, কিন্তু বিয়ের পর তো পড়াশোনা করা যায় না। জাঙ্কুকের কপালে ভাঁজ পড়ল, সে ভুরু কুঁচকে বলল, কে বলেছে এটা? গ্রামে তো এটাই নিয়ম, সবাই বলে বিয়ের পর পড়াশোনা করলে নাকি সংসার টিকে না, স্বামীর সেবা যত্ন আদর সোহাগ করাই একমাত্র কাজ। শহরে আবার আলাদা নিয়ম আছে নাকি? জাঙ্কুক এবার হিসিয়ে বলল, তো আমি কেন আদর সোহাগ থেকে বঞ্চিত? তে জিব্বা কেটে লজ্জাপতি পাতানে নুয়ে গেল। কথায় কথায় কি বলে ফেলেছে সে। জাঙ্কুক মুচকি এসে কথা ঘুরিয়ে ফেললো, তোমার এসএসসি রেজাল্ট কেমন হয়েছে? কিছুদিন আগে রেজাল্ট দিল না, গোল্ডেন এ প্লাস। কিন্তু আপনি জানলেন কিভাবে যে আমি এসএসসি দিয়েছি? বললাম না তোমার মতো চুনোপুটির বিষয় জানা আমার বা হাতের খেল। তো এবার মুখ ভোতা করে রইল সে। চুনোপুটি কই? অন্য কেউ তো কখনো বলে না, তাহলে এই লোক কেন বারবার বলছে রেডি হও, কলেজে অ্যাডমিশন নেবে না? এখনই তো বলে পড়াশোনা করতে চাও। তে খুশিতে লাফ দিয়ে উঠল, যার কারণে তার হাতে থাকা বরফের বাটিটা মেঝেতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে ভয়ে পিছিয়ে যেতে নিয়ে সোফার এক পাশে জাঙ্কুকের গায়ের উপর পড়ল। পরপর এহেন কাণ্ডে তে হতভম্বে না চরম পর্যায়ে পৌঁছে গেছে। সে ঢোক গিলে জাঙ্কুকের নিকট তাকাতে ভয়ে সিটিয়ে গেল। জাঙ্কুক চোখ গরম করে তাকিয়ে আছে। তে ঠোঁট উল্টে কিছু বলবে, তার আগে জাঙ্কুক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বাচ্চা বিয়ে করেছি একটা, এই নাদানকে নিয়ে কিভাবে আমি সংসার করব? তে কাঁদো কাঁদো গলায় বলল, আমি তো ইচ্ছে করে করিনি, সরি। জাঙ্কুক এবার ধমক দিয়ে উঠল, যাও রেডি হও, নেক্সট টাইম এমন বাদরামি করবে না। তে মাথা নেড়ে রেডি হতে চলে গেল। জাঙ্কুক নিজের কর্মকাণ্ডে নিজে অবাক হচ্ছে। এই মেয়ের কাছে গেলে সে নিজেকে স্বাভাবিক রাখতে পারে না, কেমন প্রেমিক পুরুষ টাইপ হয়ে যায়। অথচ তাদের পরিচয় হয়েছে গতকাল। তার থেকে বড় কথা এই যে সে মেয়েটির নামও জানে না এখনও। মেয়েটা তাকে চুম্বকের মতো টানে। সে কি এই বাচ্চা ইমিউচুর মেয়েটার প্রেমে পড়ে গেল? নয়তো এসব তো তার ডিকশনারির বাইরে। তার ভাবনার মাঝেই তে রেডি হয়ে চলে এলো। জাঙ্কুক এক ধ্যানে তাকিয়ে আসে তার দিকে, চোখের পলক দিয়ে ফেলছে না। তে এসে তাকে উদ্দেশ্য করে বলল, চলুন আমি রেডি। তার কথা জাঙ্কুকের ধ্যান ভাঙল। সে তের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে মুচকি হাসলো। তার বাদামি রঙা চোখ জোড়া তের গভীর কালো চোখে নিক্ষেপ করে বলল, পারফেক্ট বউ লাগছে তোমার মন পাই। আমি তো বই। তে সরল স্বীকারোক্তি শুনে জাঙ্কুক ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করলো, বাচ্চা একটা। তে ভুরু কুঁচকে বলল, কিছু বললেন? বললাম যে তুমি কার বউ? আপনার। জাঙ্কুক শব্দ করে হেসে উঠল। তে হঠাৎ এমন হাসির কারণ খুঁজে পেল না। সে অবাক চোখে চেয়ে রইল। জাঙ্কুক ঝুঁকে তে নাক টেনে বলল, এটা সবসময় মনে রাখবে। তে উপর নিচে মাথা নাড়ল। জাঙ্কুক নিজের মানিব্যাগ পকেটে পুরে তের হাত ধরল, তারপর রুম থেকে বেরিয়ে গেল। তারা সিঁড়ি বেয়ে নিচে নামতেই কয়েক জোড়া চোখ তাদের উপর পড়ল। আর খবরের কাগজটা পাশে রেখে তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস জাঙ্কুক? বৌমা, তুমি ওর সাথে কোথায় যাচ্ছ? তে ঠোক গিলে বলে উঠল, আঙ্কেল আমি পড়তে চাই, তাই উনি আমাকে কলেজে ভর্তি করার জন্য নিয়ে যাচ্ছে। আর কিছু বলবেন তার আগে পেছন থেকে ঝাঁঝালো কণ্ঠ ভেসে এলো, বিয়ের পর কিসে পড়াশোনা? এই মেয়ে, তোমার কি আক্কেল জ্ঞান নেই? বিয়ের পরের দিন বাইরে যাওয়া হচ্ছে, আজকে কোথাও বের হতে পারবে না। আর কোনো পড়াশোনা এই বাড়িতে চলবে না, সংসার করো ঠিকভাবে। সবাই ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। আর এমের ছোট বোন কটমাট করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক রাগ চেপে যথেষ্ট সম্মানের সহিত বলল, ফুপু, আমার বউ কী করবে না করবে না সেটা আমি দেখব, আপনার দেখতে হবে না। জিসু অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আল্লাহ জাঙ্কুক, এই মেয়ে কি এক রাতের মধ্যে তোকে তাবিজ করে ফেললো? তুই আমার মুখে মুখে কথা বলছিস? পরক্ষণই তের দিকে শক্ত চোখে তাকিয়ে বলল, এই অসভ্য মেয়ে, কী করেছো তুমি ওকে? আরে তুই এই বেয়াদব মেয়েকে কোথা থেকে ধরে এনেছিস? জাঙ্কুক এবার নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না। তার চোখ রক্তবর্ণ ধারণ করেছে। প্রথমত ফুপু, আপনি যেমন মানুষ, তাতে আপনার সাথে আমি এই ব্যবহার করেছি, এটাই আপনার কপাল। দ্বিতীয়ত, আমার বউকে অসভ্য বেয়াদব বলার রাইট আপনার নেই। আর ও আপনার সাথে কোনো বেয়াদবি করেনি, ইভেন কথাই বলেনি আপনার সাথে। পরের বার ওর সাথে এমন বিহেভ করার আগে ভেবে নেবেন। সে এখন জিও জাঙ্কুকের বউ, আর আমি কেমন আশা করি সেটা আপনাকে আলাদা করে বোঝাতে হবে না। কথাগুলো বলে তের হাত মুঠোয় পড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল, মিস্টার আরএম, আপনার বোনকে এইসব অভ্যাস ছাড়তে বলুন, নয়তো এই বাড়ি ছাড়তে হবে। তারা দুজন বেরিয়ে গেল। জিসু রাগে ফুসফুস করতে করতে সোফায় গিয়ে বসলো। মনে মনে ফুসলো বাইরে ন্যাকা অভিযোগ করে ভাইকে বলল, দেখেছিস তোর ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে, তুই কিছু বললি না? আরএম ফোঁস করে শ্বাস ছেড়ে উঠে যেতে বলল, হুমকি কোথায় দিয়েছে? আর তোর স্বভাব পাল্টা আপা, তোর এই স্বভাবের কারণে তোর সংসারটা ভেঙেছে। জাঙ্কুক তে কলেজের কাছাকাছি চলে এসেছে। জাঙ্কুকের কার
কলেজের গেট দিয়ে ঢোকা মাত্র মেয়েদের কোলাহল শুরু হয়ে গেল। তাদের প্রায় সবারই ক্রাশ জাঙ্কুক। অবশ্য তার ড্যাশিং বডি, স্মার্ট পার্সোনালিটি দেখে যে কেউ ক্রাশ খেতে বাধ্য। কেউ কেউ তো জাঙ্কুকের প্রেমে ডুব দিয়েছে, কিন্তু প্রপোজ করার সাহস পায়নি। জাঙ্কুক গাড়ি থেকে বের হয়ে অন্য পাশে গিয়ে গাড়ি দরজা খুলে হাত বাড়িয়ে দিল। তে ইতস্ত করলে জাঙ্কুক চোখ গরম দিল। তার চটজলদি সে হাত ধরে বেরিয়ে এলো। তাদের দেখে সকল মেয়েরা অবাক হলো বটে। জাঙ্কুকের সাথে কোনো মেয়ে, কেউ কেউ ভাবলো হয়তো ছোট বোন, আবার কারো মনে সন্দেহ জাগলো। জাঙ্কুক সবার দৃষ্টি উপেক্ষা করে কলেজের ভিতরে চলে গেল। তে ঘাড় ঘুরিয়ে কলেজটি দেখছে। এটা মূলত কলেজ প্লাস ভার্সিটি। জাঙ্কুক ভার্সিটির টিচার। জাঙ্কুক তেকে ভর্তি করালো। আবার সেই সুবাদে নামটাও জানা হয়ে গেল। জাঙ্কুক আজকে আর ভার্সিটি থাকলো না। তেকে নিয়ে বাসায় চলে এলো। আসার পথে তের প্রয়োজনীয় বই কিনে আনলো। বাসায় আসার পথে স্ট্রিটে ঝালমুড়ি দেখে তে ঝালমুড়ি খাওয়ার বায়না ধরে, কিন্তু জাঙ্কুকের কথা একটাই, তাকে আনহাইজেনিক খাবার খেতে দেবে না। অনেকবার বলার পরও জাঙ্কুক রাজি হলো না। তখন তে কেঁদে দিল। তার দুটো বদ অভ্যাস আছে, অল্পতেই কেঁদে দেয়, আবার অল্পতেই রেগে যায়। অবশ্য রাগ সবার সাথে দেখায় না। তাকে কাঁদতে দেখে জাঙ্কুকের এতক্ষণ ধরে ঠান্ডা থাকা মাথায় আগুন জ্বলে উঠল। সে এগিয়ে তেকে গায়ের সিটের সাথে চেপে ধরলো। তে ব্যথায় কুকড়িয়ে উঠল, কিন্তু জাঙ্কুক তো নিজের মধ্যে নেই। সে চিবিয়ে চিবিয়ে বলল, এই তোকে বলেছি না আমার কথা না শুনে বাড়ি থেকে বের করে দেব। আর কথায় কথায় এমন শীত কাঁদুনিদের মতো কাঁদিস কেন? কান্না থামা এক্ষুনি, নয়তো এই রাস্তার মাঝেই ফেলে চলে যাব। রাগের ফুঁসে আছে সে। তে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর পারবি বা কিভাবে? এমন বলিষ্ঠ হাত দিয়ে চেপে ধরলে কে বা কান্না আটকাতে পারে? তে ব্যথায় বারবার কুকড়িয়ে উঠছে। কিছুক্ষণ পর জাঙ্কুক সরে এলো। সে দু হাতে মাথা চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করলো। তার চোখ জোড়া লাল টকটকে হয়ে গেছে। সে এগিয়ে তেকে ধরতে চাইলে তে ভয়ে গাড়ির সাথে ছিটিয়ে গেল। তার চোখ জোড়া দেখে তের ভয়ে অজ্ঞান হওয়ার উপক্রম। জাঙ্কুকের রাগ আবার তরতরিয়ে বেড়ে গেল, কিন্তু এবার তাকে আঘাত না করে নিজেকে আঘাত করলো। গাড়ির স্টারিংয়ে ঘুষি মারলো। সাথে সাথে হাত ফেটে রক্ত বের হলো। তে হতভম্ব হয়ে গেল। সে তড়ি করে জাঙ্কুকের কাছে যেতে নিবে, তার আগে জাঙ্কুক গর্জে উঠল, একদম কাছে আসবি না বান্তি। তে এবার শব্দ করে কেঁদে ফেললো। তার ব্লাড ফোবিয়া আছে। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে সিটে ঢলে পড়লো। এতক্ষণে জাঙ্কুক সজ্ঞানে ফিরল। তেকে এভাবে লুটিয়ে পড়তে দেখে সে হতবাক হয়ে গেল। তার রাগ উদ্বিগ্নতায় পরিণত হলো। তৎক্ষণাৎ উদ্ভ্রান্তের ন্যায় তের দিকে ঝুঁকে পড়ল সে। তের গা চাপড়ে উদ্বিগ্ন হয়ে বলল, মন পাই, এই তে কি হয়েছে তোমার? ওপাশ থেকে কোনো উত্তর এলো না। জাঙ্কুকের হাত পা কাঁপছে। এই বাচ্চা মেয়েটা অল্প সময়ের মধ্যেই তার আপন হয়ে গেছে। এই মেয়েটা তাকে চুম্বনের মতো কাছে টানে। সে কেন মেয়েটার জন্য এত পাগল হচ্ছে সে নিজেও বুঝতে পারে না। অনেকক্ষণ ডাকাডাকির পরও কোনো লাভ হলো না। জাঙ্কুকের ভয় বাড়ছে। তার মনে হচ্ছে এই বাচ্চা মেয়েটার সাথে তার সম্পর্ক শুরু হওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে। সে এসির মধ্যেও তরতর করে ঘামছে। জেল দিয়ে সেট করা চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপটে গেছে। জাঙ্কুক তেকে ধাক্কা দিয়ে শক্ত কণ্ঠে বলল, এ বান্দি, তোকে উঠতে বলছি না আমি? আমার কথা না শুনে তাকে বাড়ি থেকে বের করে দিব। ভুলে গেছি সেই কথা? ওঠ না রে মন পাই। এই দে বউ। ষোড়শী কন্যার দুশ্চিন্তায় সব যেন ভুলে বসেছে। অজ্ঞান হয়ে গেলে যে মুখে পান দিতে হয় সেটাও ভুলে গিয়েছে ম্যাচিওর পুরুষটা। এই তোকে উঠতে বলছি না আমি, চোখ খোল। এই দে মন পাই। তেকে উঠতে না দেখে জাঙ্কুক দ্রুত গাড়ি স্টার্ট দিল। কয়েক মিনিটের মধ্যেই হাসপাতালের সামনে চলে এলো। সে তড়িঘড়ি করে তেকে পাঁজা কোলে করে হসপিটালের ভিতরে ছুটে গেল। এমার্জেন্সি সামনে এসে চিৎকার করে বলতে লাগলো, কেউ আছেন? স্ট্রেচার নিয়ে আসুন ডক্টর। তার চড়া গলার চিৎকারে হসপিটালের স্টাফরা ছুটে এলো। জাঙ্কুক নিজেই তেকে পাঁজা কোলে তুলে স্ট্রেচারে শুয়ে দিল। তেকে যখন এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকিয়ে পর্দা টেনে দেওয়া হলো, জাঙ্কুক বাইরে করিডোরে পায়চারি করতে লাগলো। তার পুরো শার্টে তের গায়ের মিলি সুবাস লেগে আছে যেন, আর নিজের হাতের রক্তে শার্টের হাতা লাল হয়ে গেছে। জাঙ্কুক দু হাতে মাথা চেপে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে তার। কেন সে মেয়েটার উপর ওইভাবে হাত তুলতে গেল? কেন নিজের ডাক্তার নিয়ন্ত্রণ করতে পারলো না? কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসতেই জাঙ্কুক বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। ডক্টর, ও ঠিক আছে তো? মধ্যবয়সী ডাক্তার চশমাটা ঠিক করে জাঙ্কুকের রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠল, ভয়ের কিছু নাই। পেশেন্টের ব্লাড ফোবিয়া আছে। হঠাৎ রক্ত দেখে প্যানিক করে সেন্সলেস হয়ে গেছে। ইঞ্জেকশন দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। কিন্তু ওনার হাতে এক জোড়া চাপ কে দিয়েছে? পুরো লাল হয়ে দাগ বসে গেছে। ডোন্ট মাইন্ড মিস্টার, আপনার রাগ একটু বেশি মনে হচ্ছে। বাচ্চা মেয়ে, ওনাকে সাবধানে রাখবেন। অন্য সময় হলে হয়তো ডাক্তারের ফালতু জ্ঞান শুনে
হসপিটাল মাথায় তুলতো, কিন্তু আজ সে কিছুই বলল না। ডক্টরকে জোরপূর্বক হাসি উপহার দিয়ে মাথা নেড়ে কেবিনের দিকে পা বাড়ালো, কিন্তু ডক্টর তাকে থামিয়ে বলল, আপনার হাত থেকে এখনও রক্ত ঝরছে, আপনার ব্যান্ডেজ করে নেওয়া উচিত, নয়তো আপনি কেবিনে থাকা অবস্থায় ওনার জ্ঞান ফিরলে আবার প্যানিক করতে পারে। জাঙ্কু কিছু না বলে ব্যান্ডেজ করার জন্য এগিয়ে গেল, যদিও তার ইচ্ছা ছিল না। মেয়েটা যদি আবার ভয় পেয়ে যায়, তাই সে ব্যান্ডেজ করে নিল। কেবিনে ঢুকে জাঙ্কুক দেখে তের হাতে সেলাইন চলছে। শশী কর্ণের মায়াবী মুখখানা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। জাঙ্কুক আলতো পায়ে গিয়ে বেডের পাশের চেয়ার টেনে বসলো। তের যে হাতটায় সে জোরে চেপে ধরেছিল, সে লাল হয়ে যাওয়া জায়গাটা একদম স্পষ্ট হয়ে আছে। মেয়েটার মুখ সামলা হলো, হাত পা একদম কাঁচা সোনা বরণী বলা চলে। জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেলে তের হাতটা ধরে হালকা নিজের অধর ছোঁয়ালো, মনে মনে বলল, এমন বাচ্চামি কেন করো? তুমি না করলে তো আর কষ্ট পেতে হতো না। একটু ঝুঁকে তের অক্ষি যুগলে নিজের অধরের স্পর্শ দিয়ে বলে উঠল, আই এম সরি মনপাই, পারলে ক্ষমা করে দিও এই রাক্ষসটাকে। ঠিক তখনই তের চোখের পাতা কেঁপে উঠল। একটা লম্বা শ্বাস নিয়ে আস্তে আস্তে চোখ মেলল সে। হসপিটালে সাদার ঔষধের গন্ধ পেয়ে সে একটু ভরকে গেল। হাসপাতালে সে কি করছে? সে তো জাঙ্কুকের সাথে গাড়িতে ছিল। ঘাড় ঘোরাতে পাশে দেখতে পেল জাঙ্কুক বসে আছে। জাঙ্কুকের সেই পারফেক্ট লুক উধাও, চোখ দুটো লাল হয়ে আছে, আর হাতের ক্ষতটা একটা সাদা ব্যান্ডেজে ঢাকা। জাঙ্কুককে দেখি তের তখনকার স্মৃতি মাথাচড়া দিয়ে উঠল। ভয় একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেই জাঙ্কুক আলতো করে তার ভালো হাতটা ধরে বলল, ভয় পেও না মনপাই, আই এম সরি, আমি বুঝতে পারিনি তোমার ব্লাড ফোবিয়া আছে। কেন রাগো আমাকে? তুমি তো জানো আমি রাগ কন্ট্রোল করতে পারি না। তে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল বজ্র কঠিন পুরুষের দিকে। তার নব যৌবনা মন বুঝে উঠতে পারে না সে আসলে এই পুরুষটি বজ্র কঠিন নাকি নিজাতুলো। নিজে থেকে আঘাত করে আবার নিজে থেকেই আহত সিংহে নেয় ছটফট করে। লোকটার চোখে এখন রাগী পুরুষের চাবুক নয়, বরং এক অদ্ভুত মায়া টলমল করছে। তে এই লোকটাকে কিছুতেই বুঝে উঠতে পারছে না। যখন খারাপ ভাবা যায় তখন মিষ্টি মিষ্টি কথা বলে শান্তশিষ্ট হয়ে যায়, আবার যখন ভালো ভেবে বিভিন্ন বায়না ধরে তখন আবার রুট পুরুষে পরিণত হয়। সে উঠে বসতে চাইলে স্লাইনে শুইতে টান লাগে, ব্যথায় তার চোখ ভরে ওঠে। টুপ করে এক ফোঁটা গড়িয়ে পড়ে তার চোখের জল। তাকে এটুকু কারণে কাঁপতে দেখে জাঙ্কুকের মেজাজ আবার বিগড়ে গেল। এত নরম হলে চলে? দুনিয়াতে এমন মানুষের কোনো দাম নেই। তে চোখ ভর্তি জল নিয়ে তার দিকে তাকালো। হরির নয়নার সজল চোখের দিকে তাকিয়ে রুট পুরুষ তার ক্রোধ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালালো। চোখ বন্ধ করে রাগটা গিলে নিয়ে তেকে পুনরায় শুয়ে দিল। কপালের অবাধ্য চুল করে শুয়ে দিতে দিতে বলল, স্ট্রং হওয়াতে এত নরম হলে চলে না, সবসময় অকারণে চোখের পানি ফেলতে নেই। এতক্ষণ নরম কণ্ঠে বলল, এবার তাতে দাঁত চেপে হেসে বলল, তুমি শুধু আমার জন্য কাঁদবে, আমাকে নিয়ে ভাববে। গটেট মনপাই। ষোড়শী কন্যার ডাগর ডাগর হয়নি চোখে হতভম্বতা উপচে পড়ছে। তার সামনে নিজের দাম্ভিকতা বজায় রেখে দাঁড়িয়ে আছে দুর্মধ্য পুরুষ। এসব কি? কেন দেখতে পাচ্ছ না? যার জন্য তুমি আমাকে রাগিয়ে দিলে, যার জন্য আমার হাত রক্তাক্ত হলো, যার জন্য তুমি হসপিটালে গিয়েছিলে। এমন হিমশীত রুর কণ্ঠ শুনে ঠোক গিলল চঞ্চলা কুমারী। তার মাথা চক্কর দিয়ে উঠছে। সে এক পলক তাকালো সামনে টেবিলে রাখা ফুচকা প্লেটের দিকে। এখানে বোধহয় 20-এরও অধিক প্লেট আছে। আবার পলক ঘুরিয়ে তাকালো, সেখানে একজন ঝালমুড়ি বানাচ্ছে তার জন্য। তের বোধগম্য হলো না যে কী কারণে এত ফুচকা তাকে খেতে বলা হয়েছে। পরক্ষণে নিজেকে নিজের চাটি মারতে ইচ্ছে হলো। তখনকার প্রতিশোধ নিচ্ছে রাক্ষসটা। তে ঠোঁট উল্টে কিছু বলবে তার আগে জাঙ্কুক তার তীক্ষ্ণ চোয়ালখানা নাড়িয়ে বাক্য ছুড়ল, হেই, কথা কানে যাচ্ছে না? এক্ষুনি এগুলো শেষ করো, কোনো বাক্য ছাড়া, রাইট নাও। ভীত কন্যা কেমন কেঁপে উঠল এহেন আদেশে। কাঁপতে থাকা শরীরটা কোনো মতে ঠেলে ঠেলে অগ্রসর হলো চেয়ারের দিকে। বসে ধীরে ধীরে এক প্লেট শেষ করলো, তারপর ঝালমুড়ি শেষ করলো। এক প্লেট শেষ করার পর আবার তাকে দেওয়া হলো। তের নাক মুখ ঝালে ইতিমধ্যে লাল বর্ণ ধারণ করেছে। সে একটু সাহস সঞ্চার করে ঠোঁট উল্টে বলল, মানুষ ফুচকা খায়, ঝালমুড়ি খায় আনন্দের জন্য, আর আপনি খাওয়াচ্ছেন শাস্তিস্বরূপ। আপনি আসলে একটা রাক্ষস। পাষাণ পুরুষ তার তীক্ষ্ণ চোখের চাহনি আরও খানিকটা গভীর করলো। ঠোঁটের কোণে বাঁক হাসিটা চওড়া করে জবাব দিল, ইউ নো হোয়াট মনপাই, আমাদের কেমিস্ট্রিটাই এমন। ঝাল তো একটু লাগবেই ভীতু কুমারী। আর মাত্র 18.5 প্লেট বাকি, শেষ করো দ্রুত, স্টার্ট। মাত্র? এই লোকটাকে গিরিটি বললো কম বলা হবে? কিছুক্ষণ আগেই তো বললো কত যত্ন করে হসপিটাল থেকে নিয়ে এলো, আর এখন সে ছালে কান্না করছে। তা তো এই পাষাণ হৃদয়ের দুমুখ সাপের কোনো ভ্রুক্ষেপ নেই। বহুত কষ্টে সে আরও 2-3টা প্লেট খেলো,
কিন্তু তার সদ্য হসপিটাল ফেরত শরীর এসব নিতে পারল না। তার সমস্ত শরীর রিরি করে উঠল। ভিতর থেকে তীব্র বমি ভাব দলা পাকিয়ে উঠে এলো গলার কাছে। মুখে হাত চেপে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো কোনো মতে। কিন্তু এখান থেকে ওয়াশরুম অব্দি যাওয়ার সময়টুকু পেল না সে। গল গল করে উগড়ে দিল ভেতরের সব, অতপর লুটিয়ে পড়ল মেঝেতে। ভীতু রমণীর ছোট্ট দেহখানা, তার সামনে জাঙ্কুক থাকায় বমির কিছুটা অংশ তার শরীরে পড়ল। বরাবরের মতোই জাঙ্কুক আবার নিজের খোলস ছেড়ে বেরিয়ে এলো প্রেমিক পুরুষের মতো। তৎক্ষণাৎ ছুটল মেঝেতে পড়ে থাকা জ্ঞানহীন প্রায় ষোড়শী কন্যার নিকট। তে নেতিয়ে পড়েছে, তার শ্বাস চলছে খুব ধীর। জাঙ্কুক গিয়ে তার হাত ছুঁতে চাইল, কিন্তু তে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সিটকে খানিকটা দূরে সরে গেল। খুব কষ্টে নিজেকে মোলায়েম হাতের আঙুলে উঁচিয়ে বলল, দূরে থাকুন, দুমুখা সাপ একটা, একদম ছুবেন না আমাকে, একদম না। ভীতু রমণীর হরণী চোখে আগুন জ্বলছে, একই সঙ্গে টপ টপ করে অশ্রু গড়াচ্ছে। এরপর কেটে গেল বেশ অনেকটা সময়। রুমে এসে জাঙ্কুক থেকে আলগোছে শুয়ে দিল। মেয়েটার চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে, হয়তো বা চাপা কষ্টে। রুরু পুরুষ দ্রুত ডক্টরকে কল করলো। তারপর তের দিকে তাকালো। রমণীর হাল দেখে পাগল ছাড়া অন্য কোনো উপাধি দিয়ে পারল না নিজেকে। সে মাথা চেপে ধরে বসে পড়লো মেঝেতে। তার হাত পা কাঁপছে, হয়তো আতঙ্কে। তার মনে হলো তের ড্রেস চেঞ্জ করে দেওয়া উচিত। তাই সে জেমিনকে ডাকলো। জাঙ্কুক জেমিনকে ড্রেসটা দিয়ে বাইরে চলে গিয়েছে। জেমিনের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে ধীরে ধীরে তের ড্রেস চেঞ্জ করে দিল। তেকে সুন্দর মতো ফ্রেশ করিয়ে অবশেষে জাঙ্কুককে ডাকলো জেমিন। জাঙ্কুকের সাথে ভেতরে এলো তার সমবয়সী এক যুবক, অসম্ভব সুদর্শন পুরুষ, পেটানো শৈল, উচ্চতায় জাঙ্কুকের সমান। লোকটি ডক্টর, সাথে জাঙ্কুকের বন্ধু। নাম সাইনো। নামটা উদ্ভট লাগলেও তার সাথে মানানসই। সেও ঠিক তার নামের মতোই সুন্দর বলা চলে। জেমিনের ঠোঁটে হাসি খেলে গেল। লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করেছে তার গাল। লোকটাকে দেখলে সে লজ্জায় লাল হয়ে যায়। বলা বাহুল্য সুন্দর তার শৈশবের ক্রাশ এখন হয়তো মনে জায়গাও দিয়ে ফেলেছে, কিন্তু সে হাজারো ইঙ্গিত দিল সুন্দরের দিক থেকে কোনো রেসপন্স পায়নি। জেমিনি একটা দীর্ঘ শ্বাস ফেলে সাইডে সরে দাঁড়ালো। সময় প্রবহমান, পৃথিবীর কোনো শক্তি সময়ের গতিশীলতাকে রোধ করতে পারবে না। একই জোয়ারে যেমন দুবার সাঁতার কাটা যায় না, তেমনি একই সময় দুবার ফিরে আসে না। চোখের পলক ফেলতেই কেটে গিয়েছে 6টি মাস। এতদিনে কারোর সাথে হয়েছে সখ্যতা, আবার কারোর সাথে হয়েছে মনোমালিন্য। গত 6 মাসে নানান ঘটনার মাঝে খুব বেশি ভালো ঘটেছে পরিবারে। কপতের মাঝে বেশ সখ্যতা হয়েছে। রুর পুরুষ আর রুর নেই, সে হয়ে উঠেছে পসেসিভ উন্মাদ প্রেমিক। অন্যদিকে ষোড়শীতে সে যেন নিজের চঞ্চলতা ফিরে পেয়েছে। আজ জেমিনের বিয়ে ওয়াশরুমের মিররের সামনে দাঁড়িয়ে কানের দুল পড়ছে তে। শরীর জড়িয়েছে রয়্যাল বুরু রঙা জর্জের শাড়িতে। সুন্দরভাবে নিজেকে সাজগোজ করে সাজিয়ে নিয়েছে। এরই মধ্যে দরজায় এসে দাঁড়িয়েছে জাঙ্কুক। তার ঠোঁট প্রসারিত, চোখে মুখে খেলা করছে একরাশ মুগ্ধতা, যেন সে কোনো হুড় পরে দেখছে। মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন? আগেও তো শাড়িতে দেখেছে, তবে আজ অন্যরকম অনুভূতি খেলা করছে তার মনের গহীনে। আয়নাতে চোখ পড়তেই চোখাচোখি হলো কপতির। আজ আর চোখ সরিয়ে নিল না তে, বরং গভীর নয়নে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজের স্বামীকে। সব সময়ের মতো আজও নিজেকে মুড়িয়েছে কালো রঙে জাঙ্কুক। কালো রঙা ফর্মাল প্যান্টের ভিতরে গুজে রেখেছে কোমরের নিচে শার্টের অংশ। হাতে দিয়েছে কয়েকখানা ভাঁজ, আর হাত খই তো আছেই। তবে একটা জিনিসে ভিন্ন ঠেকলো তের নিকট। জাঙ্কুক আজ অন্য দিনের মতো জেল দিয়ে চুলগুলো সেট করেনি, বরং সেগুলো উস্কো খুস্কো হয়ে কপালে লিপটে আছে। এটার কারণে যেন তার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলালো। তের নজর কাটতে সক্ষম জাঙ্কুকের কপালে লিপে থাকা চুলগুলো। রমণীর বড্ড ইচ্ছে হচ্ছে ওই চুলগুলো ছুঁয়ে দিতে। সব ইচ্ছে পূরণ করতে নেই। তাদের মধ্যে এতটা সক্ষতা হয়নি যতটুকু হলে একজন অন্যজনকে অনায়াসে স্পর্শ করতে পারে, কাছাকাছি দিতে পারে। অক্ষি পল্লব রুদ্ধ করে দমিয়ে ফেলল নিজ মন গহনে লুকিয়ে থাকা ইচ্ছেগুলো। জাঙ্কুকের ঠোঁটে একচিলতে হাসি খেলে গেল, যেন সে কিছু বুঝেছে, হয়তো অর্ধাঙ্গিনীর মনের কথা। এক পা করে এগিয়ে এলো তের নিকট। তে ঘুরে দাঁড়িয়ে অবলোকন করতে লাগলো তার স্বামীকে। জাঙ্কুক ঝুঁকে এলো তের মুখ বরাবর, মুচকি এসে মাথা নুইয়ে দিল। তে ঠোঁট যুগল হা হয়ে গেল। এই লোক কিভাবে তার মনের কথা বুঝতে পারলো? জাঙ্কুক তের কানে কানে বলে উঠল, আপনার তুলতুলে হাতের ছোঁয়ায় আমার ধন্য করুন মহারানী। তে লজ্জা পেল, ইচ্ছেটাকে বেশি প্রাধান্য দিল। কাঁপা কাঁপা হাত উঠিয়ে রাখলো জাঙ্কুকের ললাটে। চোখ রুদ্ধ করে ফেলল জাঙ্কুক। প্রথমবার তে তাকে নিজ ইচ্ছা এভাবে স্পর্শ করেছে ভাবতেই সারা শরীরে ঠান্ডা শিহরণ খেলে গেল। তে চুলগুলোতে আঙুল ঢুকিয়ে বুড়িয়ে দিতে চট করে অবাক করা কাজ করে বসলো। চুম্বন এঁকে দিল অর্ধাঙ্গের ললাটে।
তৎক্ষণাৎ মাথা তুলে তাকালো জাংকুক। ওরা দুজনেই হতভম্ব। তে ঘোরের মাঝে কাজটি করে ফেলেছে। জাংকুক মাথা তোলার সাথে সাথেই তার ঘোরও কেটে গিয়েছে। লজ্জায় নুয়ে পড়ল তে। জাংকুকের বুকে ধাক্কা দিয়ে দৌড় দিয়ে চলে গেল। কিন্তু একটু দূরে যেতেই ভাগ্য যেন সহায় হলো না। জাংকুকের ঘড়িতে তার শাড়ির আঁচল আটকে গিয়েছে। জাংকুক ফিক করে হেসে দিল, হাসতে হাসতে বলল, বউ যেতে পারলে না। তে মুখ ভার করতে শাড়িতে টান পড়লো, যার মাধ্যমে সে এক পা জাংকুকের নিকট এগিয়ে এলো। নয়তো শাড়ি খুলে যাবে, তখন আবার লজ্জা পেতে হবে। জাংকুক যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। সে ঠোঁটে হাসি রেখে একটু একটু করে শাড়ির আঁচল টানতে টানতে ভুরু নাচিয়ে বলল, বউ সামথিং সামথিং। তে ঠোঁট বাঁকালো, ব্যঙ্গ কণ্ঠে বলল, নাথিং নাথিং। তে একদম জাংকুকের নিকট চলে এসেছে। হাঁসফাঁস করছে সে। জাংকুক তার ওদরা আঁকড়ে নিজের সাথে মিশিয়ে নিল। তে শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, খামচে ধরলো জাংকুকের শার্টের একাংশ। জাংকুক দুষ্টু ভঙ্গিতে বলে উঠল, বউ একটা পাপ্পি রে। তে ছটফট করে উঠল। সে বেশ বুঝেছে এই লোক তাকে লজ্জা দেওয়ার জন্য এমন করছে। ওদর ছেড়ে গাল আঁকড়ে ধরলো। টুপ করে একটা চুমু খেলো রমণীর নাকের ডগায়। তে লক্ষ্য করলো তার কান দিয়ে যেন গরম ধোয়া বের হচ্ছে। এর মধ্যে নিচ থেকে ডাক পড়লো তার ফুপির, জাংকুক নিচে আয়, তোর বউ কই? এখনো দরজাটকে কি করছে? ননদের বিয়ে, অথচ মহারানীর খবর নেই। বের হতে বলো কে। জাংকুক বেশ বিরক্ত হলো। শান্তশিষ্ট জাংকুকের ভেতর যেন ধপ করে আগুন জ্বলে উঠলো। ছেড়ে দিল তেকে, দ্রুত পায়ে এগিয়ে গেল দরজার নিকট। তে শুকনো ঠোক গিলে ছুটলো স্বামীর পিছু পিছু। তাকে আটকাতে হবে, নয়তো বিয়ে বাড়ি তাণ্ডবে পরিণত হতে পারে। জাংকুক গিয়ে তড়িৎ গতিতে দরজা খুলে দাঁড়ালো। আপনাকে নিষেধ করেছি না আমার বউয়ের ব্যাপারে নাক গলাতে? আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। আপনি এখন এই বাড়ি থেকে বেরোবেন, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করব। কোনো সম্পর্ক মারার টাইম নেই আমার। যে ফ্যাস ফ্যাস করে কেঁদে উঠলো, অথচ তার চোখে আগুন স্পষ্ট। তে শক্ত করে জাংকুকের হাত চেপে ধরলো। জাংকুক ঘাড় ঘুরিয়ে তাকাতেই তে চোখের ইশারায় বোঝালো কিছু না বলতে। জাংকুক দীর্ঘ শ্বাস ফেলে চোখ বুজে নিল। তার মাথা দাউ দাউ করে আগুন জ্বলছে। কী করবে বুঝতে না পেরে তেকে একটানে নিজের নিকট এনে কোমর আঁকড়ে ধরলো। পরপরই অধরে অধর মিলিয়ে দিল। তে ভাবা চাকা খেয়ে গেল, এমনটা সে আশা করেনি। জিসু বেগমের চোখগুলো যেন রাজাহাঁসের ডিমকেও হার মানাবে। তিনি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু জাংকুক তাতে জল ঢেলে দিয়ে মুখের উপর দরজা আটকে দিল। মহিলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। অন্যদিকে জেবিন বিয়ের ভারী শ্বাস নিয়ে বিরক্তি বা বিয়ের খুশি কোনোটাই তার মধ্যে নেই। তার চিৎকার করে বলতে ইচ্ছা করছে, কেন আমার ভালোবাসতেন না সায়নো? কেন? কোন অপরাধ করেছিলাম আমি? টপ টপ করে চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। এক পাখি ভালোবাসা বুঝে এমনই হয়, সূর্যাস্তের মতো চমক পড়ার সময় যেন বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে কেলেশ জড়ানো কোনো সুর, কিছু কথা। রাতের আকাশে তারারা ঝিলিক দিচ্ছে, চাঁদ যেন তাদের মধ্যে মনে। পরিবারের খুশি শেষ নেই। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। ছেলের বিয়েতে তো আনন্দ করা হয়নি অবশ্য, সেসব জাংকুক নিষেধ করেছিল, কারণ সে বিয়েতে রাজি ছিল না। অথচ আজ জাংকুক তে ছাড়া অচল। সবিন মির্জা বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, বয়স 23-এর কোটায় পৌঁছেছে। ছেলেটা নিজেই কিছুদিন আগে জাংকুকের নিকট প্রস্তাব রেখেছে জেমিনকে ঘরে তোলার। তবে জাংকুক একেবারেই হ্যাঁ বলেনি। প্রথমে জেমিনকে জিজ্ঞাসা করেছিল, জেমিনও উত্তর দিয়েছে সে রাজি। যাই হোক, জেমিনের মনের সকল কষ্ট দাবিয়ে সে বিয়ে করলো সবিনকে। এইদিকে তে এক কোণে দাঁড়িয়ে স্মৃতিচারণ করতে ব্যস্ত। তাদের বিয়েটাও কি এত সহজে হয়েছিল না? সেদিন সে প্রচুর ভয় পেয়েছিল, কিভাবে একটা অচেনা মানুষের কাছে থাকবে সে। নাকের পানি চোখের পানি এক করে টানা 22 মিনিট পর কবুল বলেছিল তে। ভাবতেই হাসি খেলে গেল তার ঠোঁটে। কল্পনার জগতে প্রবেশ করলো সে। কি ভাবছো তে? কাঁধের উপরে কারো উষ্ণ নিঃশ্বাসে সে নিজের ভাবনা থেকে বেরোতে বাধ্য হলো। তার পেছনে দাঁড়িয়েছে জাংকুক। তাকে কিছু বলতে না দিয়ে জাংকুক পুনরায় বলল, আজকাল দেখি বউ সারাদিন কিছু না কিছু নিয়ে ভাবতেই থাকে। এসব না ভেবে পড়াশোনার কথা ভাবো, নেক্সট মান্থে এক্সাম। মুহূর্তে চোখে মুখে আধার নেমে এলো তের। এতদিন কত শান্তিতে ছিল, আজকাল পড়াশোনা তার কাছে বড্ড বিরক্তিকর ব্যাপার হয়ে ঠেকছে। অথচ সে পড়াশোনা করবে বলে বিয়েতে রাজি হচ্ছিল না। তখন তে মনে মনে ধিক্কার জানানো নিজেকে। গালে হাত ঠেকিয়ে ভাবুক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বলল, পড়াশোনা কে আবিষ্কার করেছিল? বিরক্তিকর ব্যাপার একটা। জাংকুক হতবাক। এই মেয়ে না পড়াশোনা করার জন্য কেটে কেটে নদী বানিয়েছিল, এখন বলছে পড়াশোনা বিরক্তিকর। তে চট করে বলে উঠল, আচ্ছা আপনি কোনোভাবে আগের দিন প্রশ্ন এনে দিতে পারবেন না? আপনি তো ওই কলেজের টিচার। জাংকুক চোখ বড় বড় করে তাকালো তের দিকে। কিছু বলবে তার আগে ডাক পড়লো। কনে বিদায়ের সময় হয়েছে। তারা দুজনে এগিয়ে গেল সেদিকে। জেমিন কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলেছে।
তের জেমিনের জন্য মন খারাপ হচ্ছে। এতদিনে এই বাড়িতে তার একমাত্র সঙ্গী ছিল জেমিন, সেও চলে যাচ্ছে। গাড়ি স্টার্ট দিয়েছে, ঝড়ের গতিতে চলল রমণীর নতুন ঠিকানায়। পেছনে ফেলে এলো সকল পরিচিত মুখ। রাত তখন 1টা। তে বসে আছে থম মেরে, পক্ষী যুগল ফুলে আলোর মতো হয়ে গেছে। এতক্ষণ ননদের চলে যাওয়ার দুঃখে কেঁদে কেটে হেসকি তুলেছে। জাঙ্কুক অসহায় চোখে তাকিয়ে আছে। মেয়েটা এত নাজুক, একটুতেই কেঁদে ফেলে। সে নরম কণ্ঠে ডাকলো, মন পাই কেঁদো না, জেমিন আবার আসবে। তে নীরব রইল। কিছুক্ষণ পর ঠোঁট ভিজিয়ে বলে উঠল, একটা কথা বলি। জাঙ্কুক ভুরু কুঁচকে বলে উঠল, কি কথা? একটু বাইরে নিয়ে যাবেন? অবাক হলো জাঙ্কুক। তবে বউ তার সহজ হচ্ছে, এখন আবদারও করছে। মুচকি আসলো জাঙ্কুক। কানে ভেসে এলো রমণীর নরম কণ্ঠ, আসলে আমার একটা ইচ্ছে ছিল মধ্যরাতে শহর ঘোরার, তবে কখনো শহরে আসা হয়নি, ইচ্ছেও পূরণ হয়নি। ওকে চলো তাহলে। বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে, তাতে জাঙ্কুকের বিশেষ খেয়াল নেই। সে অর্ধাঙ্গিনীকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সাথে বাইক নিতে চাইলে রমণের নিষেধাজ্ঞা জারি করলো। তাতে দমে গেল পুরুষটি। ল্যাম্পপোস্টের আলোয় উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছে কপত কপতি। তের হাতে একটা চিপসের প্যাকেট খাচ্ছে আর হাঁটতে হাঁটতে সৌন্দর্য উপভোগ করছে। কিছুক্ষণ আগের মন খারাপ চলে গিয়েছে। ঠোঁটে ঝলক দিচ্ছে হাসির রেখা। উজ্জ্বল শ্যামা মুখখানা যেন দুটি ছড়াচ্ছে। জাঙ্কুক অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে অর্ধাঙ্গিনীর ভুবন ভুলানো সৌন্দর্য, কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। ব্যথামূলক আওয়াজ করে উঠল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল জাঙ্কুক। ব্যাপারটা এতটাই দ্রুত ঘটেছে যে রমণীকে আগলে নেওয়ার সময় পেল না সে। দ্রুত তের সামনে বসে পড়ল। পা থেকে ক্ষীণ রক্তের ফোঁটা বেরোচ্ছে। জাঙ্কুক দ্রুত স্থানটি হাতের সাহায্যে চেপে আড়াল করে ফেলল, নয়তো তে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। নিজেকে ধিক্কার জানালো জাঙ্কুক। নিজের অর্ধাঙ্গিনীকে আগলে রাখতে পারল না সে। অপরাধ বোধে দগ্ধ হলো তার প্রেমিক মন। এখন সে রক্ত থামাবে কিভাবে? কিছু মনে পড়তেই প্যান্টের পকেট হাতে কিছু খুঁজলো। ভাগ্য তার সহায় ছিল, তাই কাঙ্ক্ষিত জিনিসটা পেতে বেগ পোহাতে হলো না তার। দ্রুততার সাথে ব্যান্ডেজটা করে লাগিয়ে দিল রমণীর ক্ষত স্থানে। নিশ্চিন্তের শ্বাস টানল সে। তে উঠে দাঁড়াতে গেল, সে বাধা দিল। তে হতবাক হয়ে প্রশ্ন করলো, তাহলে বসে থাকবো এখানে? তের বোকা বোকা প্রশ্নে অন্য সময় হলে হেসে ফেলতো জাঙ্কুক, কিন্তু এখন হাসলো না। পাজা করে তুলে নিল ষোড়শীর নরম তুলতুলে শরীরখানা, অথবা নরম কণ্ঠে বলল, আমি থাকতে তুমি এখানে কেন বসে থাকবে বউ? দ্বিতীয়বার রিস্ক নিতে চাচ্ছি না, বুঝছো? তাই তোমার চড়ই পাখিনের শরীরটাকে আগলে নিলাম। রাত তখন 3টা। আশপাশ নিস্তব্ধ। আকাশে মেঘেরা হানা দিয়েছে। চাঁদ মামা লুকিয়েছে নভোচরের আড়ালে। তেকে পাজা কোলে নিয়ে আপন মনে হাসছে জাঙ্কুক। রমণী তার গলা জড়িয়ে ধরে উপভোগ করছে সবটা। গত 2-3 ঘন্টা যাবৎ তাকে এভাবে পাজা করে নিয়ে হাসছিল লোকটা, অথচ তার চোখে মুখে এক মুহূর্তের জন্য বিরক্তির আভাস মেলেনি। এতক্ষণে নিজেকে ভাগ্যবতী মনে হয় তে। এত কেয়ারিং একটা মানুষ পেয়েছে। শুধু একটু রাগী, তবে সেটুকু নিয়ন্ত্রণ করাতে শিখে গিয়েছে। আর মনে হেসে ফেলল সে। হাসছে কেন চড়ুই পাখি? তোমার এই মুক্ত ছড়া হাসি আমার হৃদয় এফর ওফর করে দেয়। সামনের দিকে তাকিয়ে বাক্যটি উচ্চারণ করলো জাঙ্কুক। রমণীর হাসি চড়া হলো। গলায় জড়ানো হাতটা একটু শক্ত করে নিল। মিটিমিটি হেসে জিজ্ঞাসা করলো, ভালোবাসেন? তৎক্ষণাৎ পুরুষটির পদধ্বনি থেমে গেল। যেন জমে গিয়েছে সে তড়িৎ বেগে। তাকালো তের পানে, যে ঠোঁটে চড়া হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে জানে জাঙ্কুকের উত্তর কী হবে। জাঙ্কুক গভীর নয়নে দেখলো রমণীকে। অতঃপর একটু ঝুঁকে অর্ধাঙ্গিনীর ললাট ঠেকিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসা জিনিসটা ক্ষণস্থায়ী, যে কোনো সময় বদলে যেতে পারে। তুমি আমার অভ্যাস ত্যাগ করা দুষ্কর, তবে আমার অনুসারে তা অসম্ভব্য। হয়তো তার উচ্চারিত বাক্যে কিছু একটা ছিল। নভোচরের অবসন্নতা ঘটে বর্ষণ নামলো ধারায়, ভিজিয়ে দিল একজোড়া অন্য জগতে বসবাস করা কপত কপতি শৈল। রমণীর কর্ণপাতে যেন এখন একই পদবিন্যাস বেঁধে চলছে। ভিজে জুবুথুবু হয়ে গেছে, সেদিকে তার বিন্দু মাত্র ভাবনা নেই। হঠাৎ একটা বজ্রপাতে তের সম্বিত ফিরে এলো যেন। সেটে গেল ব্যক্তিগত পুরুষটির বুকে। জাঙ্কুক মুচকি হাসলো। ভয় পাচ্ছ? অপর দিক থেকে উত্তর মিলল না, বরং আরও জোরে বক্ষস্থলে মুখ ডোবালোতে। জাঙ্কুক পুনরায় পা চালাতে শুরু করলো। মস্তিষ্কে অশনি চিন্তাধারা ভর করেছে। মাথা ছেড়ে ফেলে দিতে চাইল, তবে পারছে না। হৃদযন্ত্র অস্বাভাবিক গতিতে ছুটছে। তে স্পষ্ট টের পেল জাঙ্কুকের বুকের ধুকপুকানি, তবে সে এক চুলও নড়ল না।
নড়তে ইচ্ছে হলো না, একইভাবে মিশে রইল জাঙ্কুকের বক্ষস্থলে। জাঙ্কুক শুকনো ঠোক গিলে ক্ষীণ আওয়াজে ডাকলো, বউ। তে হু বলে মাথা নাড়ল, আর যেন চমকের পর চমক নিয়ে বসেছে তে। এই প্রথমবার বোধ হয় তে বউ ডাকায় উত্তর করেছে। নিজেকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়েছে জাঙ্কুকের। নিজেকে সামলালো সে। ক্ষণে ক্ষণে বজ্রপাত হচ্ছে। জাঙ্কুক চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, বাস পড়ছে, বাড়ি যাই। তের মুখখানায় অন্ধকার নেমে এলো। তার এরকম থাকতে বেশ ভালো লাগছে। ডর ভয় কিছুই যেন তাকে ছুতে পারছে না। জাঙ্কুক করুণ স্বরে বলল, অন্য একদিন আসবো আবার, প্রমিস। আর চলো চড়ুই পাখি। তে বুঝদারের মতো মাথা ঝাঁকালো। হঠাৎ চমকে উঠল সে। টানা 2 ঘন্টা ধরে লোকটা তাকে পাজা করে নিয়ে হাসছে। সে তো বেমালুম ভুলেই বসেছিল। আহমক মনে হলো নিজেকে। দ্রুত জাঙ্কুককে বলল, আমায় নামিয়ে দিন, পায়ের ব্যথা কমেছে, হাঁটতে পারবো আমি। আপনার কষ্ট হচ্ছে? তোমার এই চড়ুই পাখি না শৈল করে নিয়ে হাঁটতে আমার কষ্ট হবে? লাইক সিরিয়াসলি মন পাই? তে কিছু মানতে নারাজ, ছটফট করতে লাগলো সে। অতঃপর জাঙ্কুক হার মানলো, নামিয়ে দিল তেকে। তে এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে জাঙ্কুককে বলল, এবার চলুন। সে পা বাড়াতে চাইলে, তবে কোন দিকে যাবে সেটা বুঝতে পারলো না। জাঙ্কুকের দিকে তাকাতেই জমে গেল সে। লজ্জায় রাঙা হয়ে উঠল ফোলা ফোলা গাল যুগল। জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তের পানে। তে শৈলে যাওয়ানো শাড়িখানা লেপটে আছে দেখে, যা থেকে শৈলের প্রত্যেকটি ভাঁজ স্পষ্ট। জাঙ্কুক বড় বড় পা ফেলে তার সামনে এসে দাঁড়িয়েছে। তে কিছু বলবে তার সময়টুকু পেল না। অধরুদ্ধ হয়ে গেল তার পূর্বেই। ওদার পেঁচিয়ে ধরলে একজোড়া শক্তপোক্ত হাত। তে সয়ে ঝাঁকুড়ে দিয়ে উঠল অক্ষি পল্লব। রুদ্ধ হয়ে গেল আপনা আপনি। কেটে গেল অনেকটা সময়। তের দম বন্ধ হয়ে আসছে। এহেন সময় তাকে ছেড়ে দিল পুরুষটি। কপালে কপাল ঠেকিয়ে নিঃশ্বাস টানতে লাগলো দ্রুত। চোখ বন্ধ করে করুণ স্বরে আওড়ালো, এত ছোট কেন তুমি? আর একটু বড় হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আহাম্মক বনে গেল তে। কি আজগুবি কথা এটা! কিন্তু তাকে বড় হওয়ার কথা কেন বলছে এই লোক? মাথার উপর দিয়ে গেল সব কিছু। একটা আহাম্মকি প্রশ্ন করে বসলো সে। বড় হয়ে কি হবে? জাঙ্কুকের ঠোঁটে ক্ষুদ্র হাসি রেখা দেখা গেল। তের কপালে নিজের অধ ঠেকিয়ে বলে উঠল, ওহে অবুঝ বালিকা, প্লিজ তাড়াতাড়ি বড় হয়ে যাও। তৎক্ষণাৎ একটি বজ্রপাত হলো। বেশ কাছাকাছি হয়েছে হয়তো। তে ঝাপটে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুক তাকে আঁকড়ে নিয়ে বলল, ভয় পেও না, তোমার জাঙ্কুক এখানেই আছে। তাকে জড়িয়ে রেখে আশেপাশে কিছু খুঁজলো জাঙ্কুক, এবং পেয়েও গেল। পাশে একটা টং দোকান রয়েছে। তেকে নিয়ে সেখানে চলে গেল। যদিও দোকানটা বন্ধ, তাও বাইরের দিকে বেশ বড় ছাউনি দেওয়া আছে। জাঙ্কুক পকেট হাতড়ে ফোন বের করে কল লাগালো সাইনোকে। এদিকে তে ঠান্ডায় কুপকাত হয়ে গেছে, কাছে রীতিমতো। তবু ঠোঁট থেকে হাসি সরছে না তার। জাঙ্কুকের কপালে চিন্তার ভাষা স্পষ্ট। কি করবে সে? নিজেও তো ভিজে জুবুতুবু হয়ে আছে। বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে রমণীর পানে। তে তা খেয়াল করে বলল, আমি ঠিক আছি, এত চিন্তিত হতে হবে না। জাঙ্কুক কি আর সান্ত্বনার কথায় ভোলার মানুষ? তার নিজেকে অসহায় লাগছে। তেরে গা ঘেঁষে দাঁড়ালো। যতই বলুক ঠিক আছে, কিন্তু তার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বরফ হয়ে যাবে। জাঙ্কুক বুঝলো বিষয়টি। সে নিজের শার্ট খুলে ফেলে তেকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেন নিজের সবটুকু দিয়ে অর্ধাঙ্গিনীকে উষ্ণ করতে চাইছে। তেল লজ্জা কুকড়ে গেলেও সরে যাওয়ার সাহস পেল না। এমনিতেই ঠান্ডায় কাঁপছে, তার উপর যদি জাঙ্কুক রেগে যায় তাহলে তো কিল্লা ফতে। তের মনে হলো তার শরীর উষ্ণ হয়ে উঠেছে। সে বলে উঠল, আজকের রাতটা আমার জীবনের সব থেকে সুন্দর রাত ছিল। থ্যাংক ইউ সো মাচ মিস্টার রুর, এত সুন্দর একটা রাত উপহার দেওয়ার জন্য। জাঙ্কুক ফিক করে হেসে ফেলল। রুর নামটা বেশ লেগেছে তার। এরই মধ্যে তারা শুনতে পেল গাড়ির আওয়াজ। তারা দুজনের সামনে তাকালো। দেখতে পেল সাইনো গাড়ি নিয়ে তাদের দিকেই আসছে। তে আর জাঙ্কুক দ্রুত গাড়িতে বসে তাদের গন্তব্যে চলে গেল। এভাবেই কেটে গেল আরও 2টি মাস। আগামীকাল তের পরীক্ষা শুরু। প্রথমেই পড়েছে বাংলা। বই সামনে নিয়ে ঘুমে টলে পড়ছে তে। বইয়ে বের করা একটা রচনার নাম মাদকাসক্তি। ওয়াশরুম থেকে ভেসে আসছে পানির শব্দ। জাঙ্কুক গোসল করছে কিছুক্ষণ আগেই। জেমিনদের বাসা থেকে এসেছে সে। সেসব চিন্তা বাদ দিয়ে বইয়ের দিকে তাকালো তে। তার বড্ড অনীহা লাগছে পড়তে। বিরক্তিকর ব্যাপার। বর্তমান সময়ে মাদকে আসক্ত না হওয়া একটি বৈশ্বিক সংকট হিসেবে দেখা দিয়েছে। তরুণ সমাজের জন্য মাদকাসক্তি না হয় একটি মরণ ফাঁদ। মাদকে আসক্ত হওয়ার ফলে সমাজ হচ্ছে উজ্জ্বল, এবং দেশ ও জাতির জন্য অপেক্ষা করছে এক অপরূপ পরিণতি। এটুকু বলে থামলো সে। নিজের এহেন রচনা আবিষ্কারে নিজে অবাক হলো সে। মনে মনে বাহবা দিল নিজেকে। ও আবু, কত সুন্দর রচনা আবিষ্কার করেছো তুমি। আসো, তোমাকে একটা পাপি দে, আসো আসো। জাঙ্কুকের গমগমে কণ্ঠে আতকে উঠল তে। পেছনে ঘুরতে জাঙ্কুকের বলিষ্ঠ দেহের সাথে ধাক্কা খেলো। রমণী ঠোঁট ফুলিয়ে উপরে তাকালো। সদ্য গোসল করা উদম শরীর থেকে পানি পড়ছে। তে চোখ খিচে বন্ধ করে নিল। পরক্ষণে কি যেন ভেবে চোখ খুলে তাকালো। জাঙ্কুকের চোখে চোখ রেখে বলল, কোনোভাবে একটা প্রশ্ন ম্যানেজ করে দেওয়া যায় না?
জাঙ্কুক তৎক্ষণাৎ উত্তর দিল না। তে মুখ ভোতা করে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণই তার ঠোঁটে হাসির ঝিলিক দেখা দিল। একটা ঢোক গিলে উঠে দাঁড়ালো সে। তার তুলতুলে নরম হাত দুখানা সাপের মতো জড়িয়ে গেল জাঙ্কুকের গলায়। দেন না একটা প্রশ্ন ম্যানেজ করে। ভেবা চাকা খেয়ে গেল জাঙ্কুক। এই মেয়ে তো চঞ্চল কবে হয়ে গেল? আগে তো তার সামনে কথা বলতো, তোতলাতে হতো। কি করছো তুমি? তে ঠোঁট উল্টে মুখ ফোলালো। জাঙ্কুক ভুরু কুঁচকে তার পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। তে বলে উঠল ভালোবাসি। খুব খুব করে কেসে উঠল জাঙ্কুক। তির্যক দৃষ্টি ফেলল তের মুখমণ্ডলে। মেয়েটা কেমন ঘায়ল করা দৃষ্টিতে তাকিয়ে আছে। কি যন্ত্রণা! সে একবার পিছলে গেলে তো সব শেষ। আর রমণীর পরীক্ষা দেওয়া হবে না। সে মাথা নেড়ে চিন্তা ছেড়ে ফেলল। দুই আঙুল দিয়ে তের হাত ধরে গলা থেকে ছাড়িয়ে নিল যেন কোনো আবর্জনা। তে বিষয়টি লক্ষ্য করলো। পাহাড় সম অভিমান জমল মনের গহীনে। সে জাঙ্কুকের পায়ের উপর থেকে নেমে বসে পড়ল চেয়ারে। রুম জুড়ে নিস্তব্ধতা নেমেছে। তে বই সামনে রেখে মুখ ভার করে নখ খুঁড়ছে। জাঙ্কুক আগের মতো তার পেছনে দাঁড়িয়ে আছে, দ্বিধায় ভুগছে। অর্ধাঙ্গিনী রাগ ভাঙাতে যাবে কি যাবে না, গেলেই তো সমস্যা। তাই সে বড় বড় পা ফেলে কাবাডের দিকে এগিয়ে গেল। একটা টি শার্ট বের করতে করতে গলা খাকাই দিয়ে বলল, এসব চিন্তা ঝেড়ে বই পড়ায় মন দাও। অতপর রুম থেকে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। তে স্থির হয়ে বসে রইল। একটু ঘাড় ঘুরিয়ে তাকালো না। রাত তখন 12টা। খট করে দরজা খুলে গেল। জাঙ্কুক দরজা খুলি নিজের জায়গায় জমে গেল। তে আগের মতো স্থিরভাবে বসে আছে, কোনো নড়চড় নেই। সে দ্রুত এগিয়ে গেল তের নিকট। হাতে থাকা চিপসের প্যাকেট তৈরি করে টেবিলে রেখে তেয়ারের চেয়ার ঘুরিয়ে তার মুখোমুখি বসালো। তবুও চোখ তুলে তাকালো না মেয়েটা। জাঙ্কুক এক হাতে রাখলো গালে, সাথে সাথে ঝাড়া দিয়ে সরিয়ে নিল তে নিজেকে। থতমত খেয়ে গেল জাঙ্কুক। আবার স্পর্শ করতে গেলে এক লাফে উঠে দাঁড়ালো। দূরে সরে আঙুল উঁচিয়ে কড়া কণ্ঠে বলে উঠল, খবরদার স্পর্শ করবেন না আমাকে। কিছুক্ষণ আগে এমন করলেন যেন আমার ছোঁয়ার থেকে ঘৃণ্য কিছু পৃথিবী তার নেই। আর এখন আমায় ছুতে আসছেন কেন? অবাক দৃষ্টিতে তাকালো জাঙ্কুক। সে কখন এমন করলো? সে তো শুধু অঘটন থেকে অর্ধাঙ্গিনীকে রক্ষা করতে চাচ্ছিল। তুমি ভুল বুঝছো বউ। আমি চুপ করুন, কোনো ভুল বোঝাবুঝি না। জাঙ্কুককে কথার মাঝে থামিয়ে বলল তে রেগে আছে। নাকের ডগা কেমন রক্তবর্ণ ধারণ করেছে। জাঙ্কুক এগিয়ে গেল তার নিকট। অতপর তার সামনে পা ফেলে তেও বিছালো। কিন্তু জাঙ্কুক নিজের প্রতিক্রিয়ায় অটল। শেষমেশ তে ধপ করে বিছানায় চিৎপটাং হয়ে পড়ে গেল। আচানক এহেন কাণ্ডে ব্যথা পেয়েছে। কোমরে হাত দিয়ে কুকিয়ে বলে উঠল, ও মা গো! জাঙ্কুক যেন এই সুযোগের অপেক্ষা করছিল। সে মেঝেতে দাঁড়িয়ে তের দুদিকে দু হাতে ভর দিয়ে ঝুঁকে এলো রমণীর নিকট। তে মাথা কাত করে অন্যদিকে ফিরে বলল, সমস্যা কি আপনার? এত জ্বালাতন করছেন কেন? একটু শান্তি দিন আমায়। শান্তি দেব? আমি শান্তি দেওয়া শুরু করলে তো কালকে এক্সাম দেওয়া কঠিন হয়ে যাবে। এমনও হতে পারে যে বিছানা ছেড়ে উঠতেই পারবে না। ঠোঁট কাটা পুরুষের এহেন সরাসরি কথায় বিস্ফোরিত নয়নে তাকালোতে কেমন নির্লজ্জের মতো ঠোঁট কামড়ে তাকিয়ে আছে। তে নাক মুখ কুঁচকে বলে ওঠে, অসভ্য লোক! একটু আগেই তো অসভ্য পুরুষের ছোঁয়া পাওয়ার জন্য বেকুল হয়ে উঠছিলে। ঠোঁট কাটা পুরুষের এহেন বেখাপ্পা কথা আর সহ্য করতে পারল না তে। নির্লজ্জতার চরম পর্যায়ে পৌঁছে গেছে এই লোক। চোখ খিচে ধাক্কা দিল বুক বরাবর। তাতে টুলল জাঙ্কুক। বিছানার প্রান্তে পড়ল জাঙ্কুক। সুযোগ পেয়ে তড়িৎ গতিতে উঠে গেল তে। বুক দুরু দুরু করছে, কপালে ঘাম জমেছে। কিশোরাশি বাঁধন হারা থাকার সেগুলোর অবস্থাও নাজেহাল। নিজেকে ধাতস্থ করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। একখানা কাঠের কম্ব তুলে চালান করলো কেশরাশিতে। মনে ফাঁসছে একটু আগের ঘটনা। তের ভাবনার ছেদ পড়লো জাঙ্কুকের হাতের তৈরি ফাঁসে। ড্রেসিং টেবিলের দুপাশে দু হাত দিয়ে কেমন ঘায়াল করা দৃষ্টিতে অবলোকন করছে অর্ধাঙ্গিনীকে। এর নাসরবান্ধা কাজকর্ম অনুভূতিকে সরিয়ে বিরক্তি প্রকাশ করলো। কোনো মতে ঘুরে জাঙ্কুকের চোখে চোখ রেখে নাকের পাটা ফুলিয়ে দিতে উঠল তে। এবার কিন্তু বেশি হচ্ছে, হোক। সংক্ষিপ্ত জবাবে কেঁপে উঠল তের সমস্ত কায়া। কণ্ঠে যেন কেউ মধু ঢেলেছে। শুকনো ঢোক গিলে নিল কয়েকবার। তলপেটে কেমন যেন অনুভূতি হচ্ছে। আসামিক তাকে লজ্জায় কুকড়ে দিয়ে হরণ করে নিল রমণের গায়ে জড়ানো ওড়নাখানা। দলা মুষ্ঠিত করে নয়ন রুদ্ধ করে ঘেরা নিল অর্ধাঙ্গিনীর ওড়নাখানার। তে চোখ খিচে বন্ধ করে নিল। জাঙ্কুকের ঠোঁটে ক্ষুদ্র হাসি রেখা ফুটে উঠল। ঝুঁকে তের কর্ণকুহরে ফিসফিসিয়ে গেয়ে উঠল, আজ পাশা খেলবো রেশম। গানের লাইনটা যেন তের কর্ণকুহরে ঝঙ্কার তুলছে। কানের নিচে কেমন গরম ঠেকছে। অজানা অনুভূতিতে বারবার শিউরে উঠছে তে। জাঙ্কুক ফিসেল হেসে অধরে অধর দাবিয়ে দিল। রমণের নিজের জামার এক অংশ খামচে ধরে যুবক অধরের সুধা পানে ব্যস্ত, যেন অমৃত গ্রহণ করছে। মিনিট খানেক পর অধর আলগা করলো। দুজনে জোরে শ্বাস টানো। রমণীর অবস্থা কাহিল হয়ে পড়েছে। সে লজ্জায় কুকড়ে যাচ্ছে রীতিমতো। জাঙ্কুক নিশালো কণ্ঠে শুধালো, বউ
জবাব এলো না। আসবে কিভাবে? রমণী থোড়াই জবাব দেওয়ার হালে আছে। যুবক তাকে ন্যানো সেকেন্ডের মধ্যে পাজা করে তুলে নিল। বিছানা এগিয়ে যেতে যেতে হাসকে কণ্ঠে বলে উঠল, ভেবেছিলাম তুমি অ্যাডাল্ট হওয়ার আগে নিষিদ্ধ কিছু করা থেকে বিরত থাকবো, কিন্তু মন যে আজ বড্ড অবাধ্য হতে চাইছে। সামনে নিয়ে বউ, এই স্বার্থপর আমিটাকে। জাঙ্কুক তার ভালোবাসা থেকে সিক্ত করে দিল। তেও সাজানো জাঙ্কুককে। দুজনের মধ্যে সকল দূরত্বের অবসান ঘটল অবশেষে। পরের দিন অনিন্দিত এক প্রভাতের সূচনা অন্যদিনের তুলনায় আজ যেন একটি বেশি প্রশান্তিময় ঠেকছে জাঙ্কুকের নিকট। প্রভাতের মধুর উজ্জ্বল্য এসে পড়েছে কপতের মুখশ্রীতে। তাতেই চোখ মুখ কুঁচকে নিচ্ছে রমণী, যে বর্তমানে অর্ধাঙ্গের বক্ষস্থলে কুটিসুটি মেরে নিশ্চিন্ত নিন্দ্রায় বিভোর। জাঙ্কুক তাকিয়ে আছে দের পানে, মুখটা হালকা ফ্যাকাশে লাগছে। গলার কাজটা লাল রঙা সিলমোহর নজর কাটছে বেশ। জাঙ্কুক ঝুঁকে কয়েকটা চুমু খেয়ে নিল সেখানটা, অতপর আগের মধ্যে অর্ধাঙ্গিনীকে অবলোকন করায় লিপ্ত হলো। তে পিট করে অক্ষি যুগল মেলে তাকালো। সম্মুখে ভেসে উঠল যুবকের মায়াবী মুখশ্রীখানা। ড্যাপ করে তাকিয়ে রইল সুমধুর আদলে। কি সুন্দর চেহারার অধিকারী লোকটা। জাঙ্কুক মিটি হাসিতে ভুরু উঁচিয়ে ইশারায় কারণ জানতে চাইল। জাঙ্কুক উত্তর দিল না, বরং অগ্রসর হলো তের অধরের পানে। তবে নাগাল পেল না তার পূর্বেই তে তাকে সরিয়ে উঠে বসলো ঠিকই, তবে বেশিক্ষণ থাকতে পারল না। শৈলী ব্যথা, নাক মুখ কুচকে ব্যথাতে শব্দ করে উঠল। তে বাচ্চার সুলভ স্বভাবে ফুপিয়ে উঠল। হতবিম্বল হয়ে গেল জাঙ্কুক। ধর পরে উঠে বসে আগলে নিল তেকে। উষ্ণ বক্ষস্থলের সান্নিধ্য পেয়ে গুটিয়ে গেল বাচ্চার ন্যায়তে। একটু স্বস্তি বোধ করলো যেন। জাঙ্কুক মাথায় হাত বুলিয়ে দিয়ে অপরাধী কণ্ঠে শোধালো, বেশি খারাপ লাগছে বউ? উত্তরের অপেক্ষা রইল না। ঘড়ির কাঁটা 8টার কোঠায় পৌঁছেছে ইতিমধ্যে। তের পরীক্ষা রয়েছে 10টায়, কিন্তু কিভাবে যাবে এই মেয়ে? তার নিজের উপর রাগ হচ্ছে। করে তুলে নিল তের তুলতুলে শরীরখানা। তার শার্টটা প্রায়শই ঢেকে দিয়েছে রমণীর মেয়েলি কায়া। ভাবনার মধ্যে অগ্রসর হলো ওয়াশরুমের নিকট। শাওয়ার চালু করতেই শরীর যেন জ্বলে উঠল তের। মনে হচ্ছে কেউ কাটা গায়ে লবণ লাগিয়ে দিচ্ছে। মুহূর্তে বিবর্ণ হয়ে গেল তার মায়াবী অনল। নুন জল গড়িয়ে পড়লো এক ফোঁটা। জাঙ্কুক তের মুখশ্রীতে নিজের ভালোবাসার পর সেকে দিয়ে বলল, আই এম সরি মুনপাই। এভাবে তাদের জীবন খুনসুটিতে কেটে যাচ্ছে। আর এই গল্পের সমাপ্তি এখানেই।